সবেমাত্র নতুন পোস্টিং আমারই সোনালপুরে। সোনালপুর একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, সিঙ্গেল লাইন আর ওই একটা মাত্র প্ল্যাটফর্ম। সকাল ও বিকেল মিলিয়ে মোট 2টো ট্রেন ছাড়া আর কোনো গাড়ি নেই। আর এরকম একটা জায়গাতেই স্টেশন মাস্টার, সিগন্যালম্যান, টিটি, যতগুলো পদ ভাবা সম্ভব সে সবকটি পদের দায়িত্বেই আছি আমি, অর্থাৎ এই জয়ন্ত সেনগুপ্ত। আজ নিয়ে মোট 3 দিন হলো আমার এখানে কাজে যোগ দিয়ে। কলকাতা থেকে এই অজপাড়াগা সোনালপুর প্রায় 6 থেকে 7 ঘন্টার পথ। তাই স্বভাবতই পরবর্তীতে আমাকে এখানে মানে এই স্টেশনে থেকে গিয়ে এই কাজকর্ম চালিয়ে যেতে হবে। মাসে একবার বাড়ি ফেরার শর্তে হ্যাঁ করে খুব কষ্টে বাড়ি থেকে ছাড় পেয়েছি, এই আর কি। এই কথায় কথায় মনে পড়ল 6টা বেজে পার হয়ে গেছে অনেকক্ষণ। সন্ধ্যার ট্রেনটার আসার সময় প্রায় হয়ে এলো বলে অফিস ঘর থেকে তাড়াতাড়ি রেড ফ্ল্যাগ হাতে করে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়লাম প্ল্যাটফর্মের শেষ প্রান্ত বরাবর। আবহাওয়াটাও আজ বেশ আছে। সকাল থেকে মেঘ করে থাকলেও এখন আকাশ যেন একেবারেই ঝুলে এসেছে। বৃষ্টি এই এলো বলে শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে ক্রমাগত। স্যার বলছি, একটু চা হবে নাকি? মানে ওই ধারে একটু। এই হচ্ছে রামু, এই নির্জন জগতের আমার একমাত্র সঙ্গী। প্ল্যাটফর্মের ওপরেই ওর ওই ছোট্ট চায়ের দোকান। শুধুমাত্র এই রামু নামের লোকেরাই যে কেন এরকম গল্পে সর্বদা চায়ের দোকানগুলো খুলে বসে পড়ে তা বুঝি না। মাঝে মাঝে বেশ রহস্যময় লাগে ব্যাপারটা। আরে রামুদা, তুমি যে আমার কলকাতার দিনগুলোর কথা মনে করিয়ে দিলে গো। জানো তো, আমাদের একটা দল ছিল, ওই 3-4 জনের। এমনি সময় ক্রিকেট কিংবা ফুটবল খেলে বেড়াতাম সারাদিন, কিন্তু এরকম মেঘলা ঝড় বৃষ্টির দিনগুলোতে ঠিক ওই রকম পড়ন্ত বিকেলবেলায় যখন একটু ঝুঁচকো ঝুঁচকো হয়ে আসতো, তখন আমরা ঠিক হাজির হয়ে যেতাম অমলদার বাড়ি গল্প শুনতে। বুঝলে, সে এক দিন ছিল গো রামুদা। অমলদার হাতের চার সঙ্গে মুচমুচে তেলে ভাজা সহযোগে ওফ, কি আড্ডাটাই যে হতো না তা বুঝিয়ে বলা মুশকিল। তা দাদাবাবু, এইখানে তোমার অমলদাকে জোগাড় করতে না পারলেও চা তেলে ভাজার জোগাড় তো করাই যায়। এমনিতেও এখন এই সময় তো আর কোনো কাজ বাজ নেইও সেরকম। বেশ, তো তাহলে এক কাজ করো, চাটা একটু গরম করে কয়েকটা চপ কিংবা ফুলুরি ভেজে একেবারে আমার অফিসেই চলে এসো। ওখানেই আড্ডাটা না হয় দেওয়া যাবে, কেমন? আমি তাহলে ট্রেনটা পাস করিয়েই আসছি। প্রতিনিয়ত নির্ধারিত সময়ের বেশ কিছু বিলম্বে ট্রেনটা এসে পৌঁছলেও আজ কিন্তু আগেই চলে এসেছিল ওটা। এর পরের স্টেশন সুবলপুরের কারসেটেই থাকবে এটা সারা রাত। দিয়ে পরের দিন সকালবেলা এটা আপ গাড়ি হয়ে এই স্টেশন দিয়েই পুনরায় রওনা দেবে হাওড়ার দিকে। ট্রেনটাকে পাস করে স্টেশন ঘরের দিকে এসে দেখি রামু এক হাতে কেটলি আর অন্য হাতে বোধহয় তেলে ভাজার ঠোঙা নিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে। এই তো চলে এসেছো, চলো ঘরে যাওয়া যাক, দেখাই যাক তোমার সাথে আড্ডাটা কেমন জমে আজ। ততক্ষণে হাওয়ার বেগ বেশ বৃদ্ধি পেয়েছে, প্রায় ঝড় বইছেই বলা চলে। আকাশ গুড়গুড় করে ডেকে উঠছে বারে বারে। হাওয়ার ঠেলায় স্টেশন ঘরের টিনের চালটা পর্যন্ত শব্দ করে নড়ে উঠছে বারবার। না, চাটা কিন্তু বেশ বেড়ে করেছো রামুদা, বলতেই হবে। এখানে এসে আর যাই হোক না হোক, এই চাটা আমার খুব বড় প্রাপ্তি হয়েছে বলা যায়। রামু কিছু প্রতি উত্তর করে না, হাসি হাসি মুখ করে চেয়ে থাকে মাত্র। চায়ের সাথে তেলে ভাজায় কামড় দিতে দিতে বারবার অতীতের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমাদের বন্ধুদের সেই কত আড্ডা, মারপিট, খুনসুটি, আজ সত্যি মিস করি ওগুলো। তা দাদাবাবু, তুমি এই স্টেশনের ব্যাপারে সব জেনেই এসেছো নিশ্চয়ই? আমি সেই সবে মুচমুচে একটা তেলে ভাজায় কামড় দিয়েছি। খেতে খেতেই উত্তর দিলাম, স্টেশনের ব্যাপারে কই না তো, এর সম্বন্ধে আবার কি জানার আছে? বেকার ফাঁকা বসেছিলাম, এই কাজটা পেয়ে চলে এলাম আর কি। তারপর মাইনে ভালো, কাজও সেরকম আহামরি কিছু না। সেসব ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম অন্য কথা। আপনার এখানকার আগে স্টেশন মাস্টারদের ব্যাপারে কিছু জানা আছে কি?
ও, ওই কথা বলছো? হ্যাঁ, তা না জানার কি আছে। আর এত অবাক হওয়ার তো কিছু নেই। এরকম জনশূন্য। তা সে হাজার জনশূন্য হোক, সবাইকে কি। বুঝলে তো, আমি এই কদিন কাজ করেই বুঝে গেছি হাড়ে হাড়ে, সর্বদাই কাজ কম মানেই যে আশীর্বাদ তা কিন্তু নয়। এই সারাদিন একা একা কাজ শূন্য হয়ে বসে থাকাটা, এটা কিন্তু বেশ অস্বস্তির ব্যাপার। তা জানি না, কিন্তু আমি তো এক অন্য গল্প শুনেছি। কথাটা বলেই খেয়াল করলাম রামু বেশ উজ্জ্বল মুখ নিয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। ওর ভাব দেখে বুঝলাম ও মনে মনে চাইছে যে আমি যেন ওর কাছে এই বিষয়টা জানতে চাওয়ার আগ্রহ প্রকাশ করি, যে রামুদা, কি গল্প শুনেছো তুমি এই বিষয়ে? এরা, এই গেঁয়ো লোকগুলো না পারেও বটে। নিশ্চয়ই এর সাথে ওই কোনো অলৌকিক ভূত প্রেত গোছের এলিমেন্ট যোগ করে বসেছে মনে মনে। আমি খুব কষ্টে হাসি চেপে বলে উঠলাম, তা কি গল্প বলো না। সে বললেও হয়তো বিশ্বাস হবে না আপনার। দেখো, বিশ্বাস হোক বা নাই হোক, এখন যেরকম আবহাওয়া, এই চা তেলে ভাজার সাথে একটা গল্প খুব বেশি দরকার। শুধু একটা গল্প, তাহলেই বেশ জমে যাবে পুরো ব্যাপারটা। দেখি আমার উৎসাহ দেখে বেশ উৎসাহিত হলো সেও। আড়ামোড়া ভেঙে আরাম করে বসে বলতে শুরু করলো। আচ্ছা দাদাবাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? ধরে নাও করি। এই স্টেশন ঘরের নামে বদনাম আছে, এই গ্রামে সকলেই জানে ব্যাপারটা। বলো কি? এই ঘর, এই আমরা এখন যেখানে বসে আছি? হ্যাঁ দাদাবাবু, লোকে বলে এই ঘরে নাকি। রামু এরপর বেশ নাটকীয়ভাবে থেমে ঘরের একটা কোণার দিকে ভয়ে ভয়ে চেয়ে বলে উঠে এমনভাবে দেখায়ও সত্যিই যেন ওই ঘরের কোণায় কোনো অশরীরই দেখতে পাচ্ছে। লোকে বলে এই ঘরে নাকি অসন্ধ্যা দেবীর বসবাস। বলো কি? অসন্ধ্যা দেবী? তাই অসন্ধ্যা দেবীটা কি জিনিস শুনি? বাপের জন্মে তো কোনোদিনও নাম শুনিনি। রহস্য করছেন দাদাবাবু? শহরে মানুষ আপনি, আপনার এরকম বোকা বোকা কথা শুনে রহস্য করাটা যদিও স্বাভাবিক আপনার। এতক্ষণ নির্লজ্জের মতন হেসে গেলেও, রহস্য করে গেলেও, এবার আমি আমার ব্যবহারে সত্যিই লজ্জিত হলাম। না, আমার এইভাবে ওকে হেয় করাটা একেবারেই উচিত হয়নি। না না, মানে আমি বলছিলাম কি, আচ্ছা, এই অসন্ধ্যা দেবী কি কোনো আমাদের হিন্দু দেবদেবীর মতন কিছু? মানে বলছি, এর নাম তো কখনো শোনা হয়নি, তাই। না, এ দেবী আমাদের আর 5টা দেবীর দেবতার মতো না। এ দেবী সুখ শান্তি কিংবা অন্য কিছু দেবী নন। এক উপজাতি সম্প্রদায়ের দেবী এই অসন্ধ্যা। আমরা গ্রামের লোকেরা এ ধরনের দেবী কিংবা দেবতাদের সাধারণত অপদেবতা বলে থাকি। এদের মূল কাজ হলো লোকের অনিষ্ট করা। এরা এক ধরনের নিম্ন শ্রেণীর অনিষ্টকারী দেবতা। একবার এক তান্ত্রিক এসে আস্তানা গেড়েছিল স্টেশনে, তো ওরই মুখে এসব শোনা, না হলে আমি এত সব জানতাম কি করে। এই গল্প শোনানোর পর দিনই ওই তান্ত্রিকও অন্য সবার মতো গায়েব হয়ে যান রাতারাতি। তাই বলছি দাদাবাবু, এই দেবীকে এত হালকাভাবে মোটেও দেখবেন না। অত বড় মাপের ব্রহ্মচারী তান্ত্রিক ব্রাহ্মণ মানুষও যেখানে মারা পড়লেন, সেখানে আপনি তো। প্রথমটায় বেশ কিছুটা অবিশ্বাস আর মজার ছলে রামুকে গল্পটা বলতে উৎসাহিত করছিলাম বটে। হ্যাঁ, এখনো যদিও বিশ্বাস এসব কিছুই হচ্ছিল না, তাও এসব শুনে কেমন একটা আগ্রহ বোধ করছিলাম। তা ওই দেবীর সাথে কি এই স্টেশনে কারোর না টিকতে পারার কোনো সংযোগ আছে? আর 1 মিনিট, মারা পড়েছিলেন মানে? যতদূর শুনেছি সকলেই স্টেশন ছেড়ে পাততাড়ি গুটিয়ে ভেঙে পড়েছে অল্প দিনেই, কিন্তু কোনো তান্ত্রিক যে মারা পড়েছিল এখানে, কই, তা তো শুনিনি আগে। না, মানে এই তান্ত্রিকের সাথেও আলাদা কিছু ঘটনা ঘটেনি। অন্য সকলের মতোই তাকেও একদিন হঠাৎ এক রাতের পর থেকে আর দেখা যায়নি। দাদাবাবু, তুমি তো হিন্দু মানুষ, তুমি এটা নিশ্চয়ই জানো যে আমাদের প্রত্যেক দেবদেবেরই নিয়মিত পূজা করতে হয়। আর সেই সময় ওনাদের প্রসাদ হিসাবে ফল মূলই সাধারণত দেওয়া হয়ে থাকে।
ওনাদের প্রসন্ন করতেই আমরা এরকম ভোগ চড়িয়ে থাকি। তো এই যে অসন্ধ্যার পুজোতেও সেরকমই ভোগ চড়ানোর রীতি আছে। বেশ, এ আর সমস্যার কি? ওখানেই তো সমস্যা দাদাবাবু, ওখানেই তো সমস্যা। এ দেবী আমাদের অন্য ইষ্টদের মতো ফলমূল ভোগ হিসেবে গ্রহণ করেন না। এটার একমাত্র ভোগ হলো মানুষ, জীবন্ত মানুষ। বলো কি? আগে গ্রামের পুরনো লোকেদের মুখে শুনেছি অবশ্য যে ডাকাতরা মাঝে মাঝে নরবলি দিয়ে থাকতো। তা এও কি ওই নরবলির ব্যাপার নাকি? না, এর ব্যাপার অন্যরকম। আপনি আদিবাসীদের ডানের কথা শুনে থাকবেন কি? ওই খানিকটা ওর মতোই স্বভাবের। শুধু পার্থক্য এখানেই যে ডানের ক্ষেত্রে ওর উপাসক অন্য কোনো মানুষকে দান করে দেবীর ভোগ বা প্রসাদ হিসাবে, কিন্তু অসন্ধ্যার ক্ষেত্রে অসন্ধ্যা খোদ ওর উপাসককেই ভোগ হিসাবে গ্রহণ করে। আচ্ছা, এবার বুঝলাম যে একের পর একজন কাজে ইস্তফা দিয়ে কেন চলে যেত এই স্টেশন থেকে। রামু, তোমার মুখেই এসব গল্প শুনে সকলে ভয় পেয়ে রাতারাতি পাত্তারি গুটায়। আর দোষ হয় ওই বেচারা, কি যেন নাম? হ্যাঁ, দোষ হয় ওই বেচারা অসন্ধ্যার। না দাদাবাবু, ওরা কেউ এই স্টেশন ছেড়ে চলে যায় না। কি করে যে বোঝাই আপনাকে, মানে ওরা গায়েব হয়ে যায় এটাই হঠাৎই। এতক্ষণ রামুর খারাপ লাগতে পারে ভেবে খুব কষ্টে হাসি চেপে কথাবার্তা বলছিলাম। মাঝে রামুর কথাটার কিছুটা বিশ্বাস পর্যন্ত করে ওঠার চেষ্টা করছিলাম রীতিমতো, কিন্তু শেষ পর্যন্ত তা করা আর সম্ভব হলো না। গলা ফাটিয়ে হেসে উঠলাম। ও না দেখেছে কাউকে এখানে অপঘাতে মারা যেতে, না দেখেছে কোনো সাধারণ মৃত্যু। শুধুমাত্র ওকে কিছু না জানিয়ে কজন স্টেশন ছেড়ে চলে গেছে রাতারাতি। আর গ্রামের সহজ সরল রামু কাকা কল্পনা করে বসেছেন এইসব আজগুবি সমস্ত কাহিনী। কি নাকি দেবী অসন্ধ্যা নাকি ওদের ভোগ হিসেবে গ্রহণ করেছে। আমি নিশ্চিত এই অসন্ধ্যা দেবী নামক চরিত্রটাও ওই রামুরই কল্পিত। আসলে হয়তো আদেও এই দেবী অসন্ধ্যার অস্তিত্ব মাত্র নেই বাস্তবে। দাদাবাবু, দাদাবাবু শুনছেন? বলি কি অত ভাবছেন এক মনে? হ্যাঁ, শুনছি বই কি। তা বলি রামু, এই স্টেশন থেকে সকলেই গায়েব হয়ে যায় যখন, তা তোমার ভয় করে না? বলছি, তুমিও তো রাতে এই স্টেশনেই থাকো, তো তোমার... আমার কি ভয়? গোটা স্টেশনটায় শুধু এই ঘরটাই অভিশপ্ত, বাদ বাকিতে আর কোথাও কোনো গলদ নেই। আমি তো 6-7 বছর হলো এই স্টেশনেই আছি। কত লোকে স্টেশন মাস্টার হয়ে আসতে দেখেছি, কিন্তু বিশ্বাস করো, শুধু আমি নয়, এখানের কেউই ওদের আসতে দেখলো ফিরে যেতে মোটেও দেখে না। ওরা সবাই কোনো অজ্ঞাত জাদু বলে উদাও হয়ে গেছে রাতারাতি। আমি নয় অশিক্ষিত গেও লোক, কিন্তু আপনার কি মনে হয় কি কারণ থাকতে পারে এই এতগুলো মানুষের হঠাৎ করে এরকম গায়েব হয়ে পড়ার পেছনে? এবার আমার হাসি পেল না। এই প্রশ্নের উত্তর সত্যিই আমার জানা ছিল না। না, রামুর কথা বলার ধরন দেখে তো মনে হচ্ছে না যে গল্প বলার ছলে মানুষটা আদ্যপ্রান্ত ঢপ মেরে যাচ্ছে। বাস্তব যাই হয়ে থাকুক না কেন, রামু কিন্তু সত্যি ভেবেই কথাগুলো বলছে। আচ্ছা, এই আগের স্টেশন মাস্টারও কি... হ্যাঁ, আমি বারবার বলেছিলাম, সাবধান করে দিয়েছিলাম ওনাকে। উনি বুঝেছিলেন সবটা, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। উপরে তার করে দিয়েছিলেন ট্রান্সফারের, কিন্তু তার করার পর একটা রাতও আর পোহায়নি। রাতে জল জ্যান্ত মানুষটা হাসি ঠাট্টা করে ঘরে ঢুকলো, অথচ সকালে মানুষটার কোনো খোঁজ মিলল না। সত্যি কেন জানি না, হয়তোবা এর জন্য ওই বিশেষ আবহাওয়াটাই দায়ী হবে। রামুর কথাগুলো বেশ প্রভাব ফেলছিল মনে, তা লক্ষ্য করলাম। কি বলবো এরপর আর ঠিক করে উঠতে পারলাম না। চুপচাপ বসে থেকে শুধুমাত্র কাপে চুমুক দিতে থাকলাম। নীরবতা ভঙ্গ করলো রামুই। আচ্ছা দাদাবাবু, আপনি কিছু লক্ষ্য করেননি রাত্রে? মানে কারোর কথাবার্তা বা ওই ধরনের? হ্যাঁ, সে তো করছি। আগে ব্যাপারটাকে সাধারণ কোনো স্বপ্ন হতে পারে বলে তোমাদের বলিনি ওটার ব্যাপারে। হয়তো আসলেই ওটা সাধারণ কোনো বিষয়ই, কিন্তু এখন কেমন যেন বেশ কাকতালীয়ভাবে আপনা আপনি ধুয়ে ধুয়ে চার হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। রামু কি করে জানতে পারে গতকাল দেখা আমার স্বপ্নের ব্যাপারে? কি ব্যাপারটা আসলে কি? এই দেখো,
তোমাদের তো বলাই হয়নি ওটার কিছু। বিষয়টা আর কিছুই নয়, স্বপ্ন হোক কিংবা যাই হোক, কাল রাত্রে আমি দেখেছিলাম, মানে উপলব্ধি করেছিলাম, কেমন একটা মায়াবী কণ্ঠ যেন কিছু বলার চেষ্টা করছিল। আমার নাম ধরে অস্পষ্টভাবে ডেকে চলেছিল কোনো নারী কণ্ঠ। তখন সেরকম কিছু মনে না হলেও আজ রামুর মুখে এই গল্প শোনার পর এই স্বপ্নের ঘটনাটা ভেবে গাটা কেমন শিহরিত হলো অজান্তেই। সে এক দুর্দান্ত টানাপোড়েনের মধ্যে পড়লাম আমি শহুরে ও রীতিমতন শিক্ষিত ছেলে। আমার যুক্তিবাদী মন প্রতিবাদ করে উঠল, না, এসব কুসংস্কার, এসব আজগুবি মন গড়া গল্প মাত্র। কিন্তু মন তাও প্রবোধ মানল না। আচ্ছা, মেনে নিলাম না হয় এই সমস্ত কুসংস্কার, কিন্তু সোনালপুর থেকে একের পর এক স্টেশন মাস্টাররা কাজ ছেড়েই বা কেন চলে যায় বারবার? রামুর কথায় ভয় পেয়ে শুধু? না, সেরমটা ভাবাও তো খুব একটা বেশি যুক্তিপূর্ণ নয়। এখানে করবার মতন কাজ প্রায় নেই বললেই চলে। সরকারি চাকরি, মাইনেও বেশ মোটা রকমের। তারপরও শুধু একজনের কাছ থেকে কিছু গাঁজাখুরি গল্প শুনে কিংবা একাই স্টেশন চত্বরে হাঁপিয়ে উঠে, না, ব্যাপারটা এতটা সাধারণ মোটেই নয়। আর এমনটাও নয় যে রামু মিথ্যে বলছে। চাকরিতে যোগ দেওয়ার আগে এ ব্যাপারে কিছু কিছু শুনেছিলাম যে কোনো অজ্ঞাত কারণে কেউ স্টেশনে কাজে যোগ দিলে বেশি দিন স্থায়ী হয়ে থাকতে পারে না। তখন এ নিয়ে অতিরিক্ত কিছু মনে হয়নি, কিন্তু আজ এই কথাটা আমাকে ভাবিয়ে তুলেছে প্রবলভাবে। এসবের পরও এখনই রামুর কাছে সব কিছু প্রকাশ করতে আমার মন চাইল না। বললাম, কই, ওরকম কিছু তো শুনিনি। কেন, এর আগে হয়েছে নাকি এরকম কারোর সাথে? হয়েছে, অনেকের সাথেই হয়েছে এমনটা। প্রায় সব স্টেশন মাস্টারের মুখেই আমি শুনেছি এই ব্যাপারে। মানে মিথ্যা বলবো না, অনেকবার আমি নিজে কানেও শুনেছি ব্যাপারটা। স্টেশন ঘরের পাশ দিয়ে যাবার সময় অনেকবার মনে হয়েছে কেউ যেন আমার নাম ধরে ডেকে চলেছে বারবার। নেহাতে স্টেশন ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। বাপ দাদার দোকানপাট ছেড়ে এখন যাবই বা কোথায়? আর তাছাড়া যত ঝুট ঝামেলা তো এই ঘরটাকে নিয়েই। এতদিন তো আমি আছি এই প্ল্যাটফর্মে দোকান দিয়ে, সপ্তাহে একটা দিন হয়তো খুব জোর বাড়ি থেকে ঘুরে আসি। তাছাড়া তো সব দিন রাত এখানেই পড়ে থাকি। কই, আমার তো কিছু হয় না কখনোই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি রাতগুলো ঘরের পরিবর্তে প্ল্যাটফর্মেই কাটিয়ে দিই, তাহলে তাহলে কি বলো? আমি তাও গায়েব হয়ে যাব? বলছি, কাল সকালে দেখা হচ্ছে তো আমাদের, সত্যি? কথাটা মজা করে বললেও সত্যি চিন্তিত তো কিছুটা আমিও। কেটে গেছে বেশ খানিকক্ষণ। এখন বাজছে রাত 10টা। অনেকক্ষণ আগেই আমাদের আড্ডা ভঙ্গ হয়েছে। বিশেষত সন্ধে গাঢ় হওয়ার পর থেকে রামুই থাকতে চায়নি এই স্টেশন ঘরে। আর সত্যি কথা বলতে আগের ওই ভয়ের ভাবটাও এখন আর ঠিক কাজ করছে না আমার মধ্যে। রান্না করাই ছিল, এখানে রান্নার কাজ আমাকেই করতে হয়। আর এটাই তো স্বাভাবিক, এখানে আমি ছাড়া লোক আছেই বা কি। দুপুরের রাধা ভাত তরকারি কিছুটা থেকে গিয়েছিল, তাই এবেলা আর কোনো রকম ঝামেলা ছিল না। আমার সাথে একটা রেডিও আমি সবসময় ক্যারি করি, আর বিশেষত এই রকম একটা সময় তো ওটা সবচেয়ে বেশি দরকার হয়ে পড়ে। এই জনহীন প্রান্তরের নিস্তব্ধতাও যেন কানে তালা লাগিয়ে দেয় তীব্রতায়। খেয়ে দিয়ে টেবিল ল্যাম্পের অস্বচ্ছ হলদেটে আলোয় একটা গল্পের বই খুলে বসেছিলাম। আর পিছনে রেডিওতে খুব ধীরে একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিল। বেশ একটা ভাব তৈরি হয়ে গিয়েছিল। বেশ ছিল গল্পটা। একের পর এক পাতার পর পাতা শেষ করে গেলাম। এভাবে কতক্ষণ যে বইয়ে ডুবেছিলাম তা বলতে পারবো না। হঠাৎই একটা আচমকা শব্দে ঘোর কাটল। বাইরের প্ল্যাটফর্ম থেকেই এসেছে আওয়াজটা। চারিদিকে ঘোর নিস্তব্ধতার মধ্যে মনে বেশ দাগ কেটে গেল শব্দটা। কুকুর বেড়াল টাইপের কিছু হবে হয়তো। আরও বেশ কিছুক্ষণ নির্বিঘ্নে কাটল। তারপর ঠিক বিঘ্ন বলবো না, কারোর একটা দ্রুত হেঁটে আসার শব্দ পাওয়া গেল। মনটা খচখচ করছিল। আমি জয়ন্ত সেনগুপ্ত তো এরকম ভীতু ছিলাম না। মনে জোর এনে উঠে গেলাম। না, কোথাও কেউ নেই।
প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত একেবারে ফাঁকা ধুধু করছে। রামু ওর দোকানের ঝাঁপ বন্ধ করে বিশাল শব্দে নাক ডাকতে ব্যস্ত। ওর তো এদিকে আসার কোনো প্রশ্নই উঠছে না। তবে ওটা কে ছিল? কার চলার আওয়াজ আসছিল তাহলে? ওটা ও কে? প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে কে দাঁড়িয়ে? ওটা এরকম নির্জন স্টেশন প্রান্তরে লাল পেরে সাদা শাড়ি পরে কে দাঁড়িয়ে থাকতে পারে ওখানে? এদিকে আমার গলা ততক্ষণে কাঠের ন্যায় শুকিয়ে এসেছে। তাও অন্তরে জমে থাকা কিছুটা সাহস ভরে এনে অতি কষ্টে চেঁচিয়ে উঠলাম, কে? কে ওখানে? এত এত রাতে কি করছেন ওখানে? কোনো উত্তর পাওয়া গেল না। একবারের জন্য বোধহয় নড়ে উঠল ওটা। আর তখনই প্ল্যাটফর্মের একমাত্র আলোটাও নিভে এলো। গোটা প্ল্যাটফর্মটা অন্ধকারে ডুবে গেল। ইচ্ছে হলো সব যাক চুলোয়, দৌড় লাগাই স্টেশন ঘরের দিকে। ছুটতে গিয়ে খেয়াল করলাম ব্যাপারটা, যে এখান থেকে এক পাও অগ্রসর হওয়ার শক্তিটুকু হারিয়ে বসেছি আমি। পা বরফের মতন ঠান্ডা ও ভারী অনুভব করলাম। ও দুটোর মধ্যে যে কোনোদিনও চলন শক্তি ছিল তা বলার সাধ্য কার? দুরু দুরু বক্ষে অজানা কোনো অমঙ্গলের আগমনের অপেক্ষা করছিলাম মাত্র। ঠিক তখনই আলোটা কেঁপে জ্বলে উঠল পলকের জন্য। আর ওই এক পলকেই যে দৃশ্য আমি দেখলাম তা দেখে আমার গায়ে প্রতিটা লোম খাঁড়া হয়ে উঠল। একটা নারী মূর্তি। আগের প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মহিলাটি অন্ধকারের চুপিসারে আমার কয়েক হাতের মধ্যে এসে উপস্থিত হয়েছে একেবারে। দুধ সাদা চন্দনের মতন মুখমণ্ডল লাল রক্তে ভেসে যাচ্ছে। মাথাটা বাঁ দিকে হেলে পড়ে বাঁ কাঁধের সাথে একটা অস্বাভাবিক রকমের কোণ সৃষ্টি করেছে। চোখের সে চাহনি অসম্ভব রকম ক্রূর। খুব বেশিক্ষণ যদিও দেখা যায়নি ওটাকে, আবারও আলো নিভে এসেছিল। অনুভব করেছিলাম, স্পষ্ট শুনেছিলাম, একজোড়া পা নুপুরের শব্দ তুলে এই দিকেই এগিয়ে আসছে খুব ধীরে ধীরে। এখন এখন ওটা আমার একদম সামনে এসে উপস্থিত হয়েছে। এরপর আলোটা আবার জ্বলে উঠেছিল। ওই নারী নিশ্চয়ই এতক্ষণে আমার একেবারে কাছে চলে এসেছে। আমি ওর শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত অনুভব করতে পারছি। ভয় দম বন্ধ হয়ে আসছে একেবারে। যাই হয়ে যাক, প্রাণ যায় যাক, তাও আমি একবারও আমার চোখ কিছুতেই খুলব না। আমি ঠিক জানি চোখ খুললেই আমি ঠিক সামনেই দাঁড়িয়ে থাকতে দেখব ওই ভয়ঙ্কর নারী মূর্তিকে। এভাবে কতক্ষণ যে চোখ বন্ধ করে কেটে গিয়েছিল তা বলতে পারবো না। কেমন একটা ঘোর মতন লেগে গিয়েছিল যেন। যখন অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কিছু হলো না, আলোটাও জ্বলে উঠেছিল সামনে থেকে, খুব ধীরে ধীরে চোখ খুলেছিলাম। দূরে প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে শুকিয়ে সাদা হয়ে যাওয়া একটা কলা গাছ ছাড়া আর কিছুই যদিও চোখে পড়েনি তখন আমার। এরপর আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড় লাগিয়েছিলাম স্টেশন ঘরের উদ্দেশ্যে। উফ, এই ওভারথিঙ্ক বস্তুটা সত্যিই খুব ভয়ঙ্কর। আমি কি সত্যিই কোনো রকম কোনো নারী মূর্তিকে দেখেছিলাম, নাকি ওটা আমার সমস্তটাই কল্পনা? হয়তো শুকনো ওই কলা গাছটাকে দেখেই ভয় পেয়ে থাকবো। মাঝে কেটে গেছে বেশ অনেকটা সময়। এত কিছু ঘটার পরেও দিব্যি এক ঘুম ঘুমিয়ে বাইরে উঠেছিলাম। তখন সবে দরজা ভেজিয়ে বিছানার দিকে পা বাড়িয়েছি কি বাড়াইনি, তখনই এই কাণ্ড। আমি সত্যিই জেগে আছি তো? ওসব কি হচ্ছে আমার সাথে? হাতে একটা চিমটি কেটে দেখলাম। এই রকম গম্ভীর একটা সময়ও আমার নিজের অজ্ঞানতা দেখে কেমন যেন হাসি পেল। অবশ্য এটা কোনো স্বপ্ন নয়, যা হয়েছে তা অতি বাস্তব। এটা গত রাতের সেই নারী কণ্ঠ। প্ল্যাটফর্মে ওই নারী মূর্তি দেখার ব্যাপারটা চোখের ভুল হলেও হয়ে থাকতে পারে মনে, কিন্তু
এটা এটা যে মনের ভুল তাও তো ঠিক মনে হচ্ছে না। একটা মানুষের কতবার ভ্রম হতে পারে শুনি? প্রথমে কিছু পড়ার একটা শব্দ, তারপর প্ল্যাটফর্মে ওই ভূতনির দেখা পাওয়া, তারপর এখন বলেছিলাম না আমি সাহসী ব্যক্তি। এত ক্ষুদ্র একটা বিষয়ে ভেঙে পড়ার পাত্র আমি অন্তত না। হ্যাঁ, এখনও বেশ কিছুটা গা ছমছম করছে ঠিকই, মাঝে মাঝেই ওই প্ল্যাটফর্মে দেখা ওই রক্তমাখা নারী মূর্তিটি দেখে শিউরে উঠছি ঠিকই, কিন্তু তা বলে তার মানে একেবারেই এটা নয় যে আমি এসবে ভয় পেয়েছি। বিছানায় না গিয়ে এসে বসলাম পড়ার টেবিলে। শত চেষ্টাতেও যখন দেখলাম বইতে আর মন বসলো না, তখন নিরুপায় হয়ে আলো বন্ধ করে শুয়ে পড়লাম। রেডিওতে তখন প্রায় একের পর এক পুরনো গানের রেকর্ড বেজে যাচ্ছিল। কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর কখন যে একটু তন্দ্রা মতন চলে এসেছিল খেয়াল করিনি। তন্দ্রার মাঝেই হঠাৎ কোনো একটা কারণে ঘুম ছুটে গেল আমার। ধরফড়িয়ে উঠে বসে পড়লাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না যে ঘুমটা ভাঙলো কী কারণে। অনেকক্ষণ বোকার মতন চেয়ে থাকার পরেও কিছুই বুঝলাম না। মনটা কেমন একটা খচখচ করে উঠছে বারবার। হয়তো আমারই অতিরিক্ত ভাবনার কারণেই হচ্ছে এরকমটা। জোর করে চোখ বন্ধ করলাম। ঠিক করলাম আর যাই হয়ে যাক না কেন আমি চোখ খুলছি না। এরপর উঠবো সেই একেবারে সকালে। না না, আর পারলাম না। চোখ আমায় খুলতেই হলো। এবার স্পষ্ট শুনছি ওর কথা। স্বপ্ন কিংবা আমার মনের ভুল নয়। উঠে বসে পড়লাম বিছানায়। না 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 না, ওই নারী কণ্ঠ কিন্তু আগের বারের মতন এবার থেমে গেল না। ওই সুরেলা কণ্ঠ ক্রমাগত আসতেই থাকলো। ওই কণ্ঠে কেমন যেন একটা আদেশ আর স্নেহের ভাব মিশ্রিত ছিল। তা উপেক্ষা করার সাধ্য বা ইচ্ছে ধীরে ধীরে আমার মধ্যে কেমন যেন ফুরিয়ে আসছিল। কোন অলৌকিক শক্তিতে আমার চোখে ফুটে উঠতে লাগলো কত অজস্র অবাক করা দৃশ্য। যেন গভীর ঘুমে আচ্ছন্ন আমি, আর ওই ঘুমের মধ্যেই কোনো স্বপ্ন, খুব মনোরম এক স্বপ্নের মধ্যে যেন আছি আমি দেখতে লাগলাম অপূর্ব সুন্দর সবুজ ও প্রাণবন্ত পৃথিবীকে। দেখতে পাচ্ছি কুমির সদৃশ্য এক দেবীকে। এ যেন কুমির, সিংহ আর জলহস্তির সম্মিলিত মিশ্রিত কোনো এক প্রজাতি। কি দেখছি আমি? এ তো আমেট, ইজিপশীয় মাইথোলজি দেবী আমেটের হুবহু প্রতিরূপ। ইতিহাস অনার্সের ছাত্র হওয়ার দরুন একে আমার খুব ভালো মতোই চেনা আছে, কিন্তু ওই রামুর বলা অসন্ধ্যা। দেবী কথা শেষ করেই দেখতে দেখতে নিজের রূপ কেমন হুবহু পরিবর্তন করে ফেললেন। এখন আর আমার সামনে ইজিপশীয় দেবী আমের দাঁড়িয়ে নেই। আমার সামনে দাঁড়িয়ে আছে এখন কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মে দেখতে পাওয়া ওই নারী মূর্তি। তবে এখন তার মুখে রক্তের ছাপ পর্যন্ত নেই এক ফোঁটাও। আমি আজ আমার মাহাত্ম্য হারিয়েছি, আর আমার অনুপস্থিতিতে এই জগৎ সংসার আজ পরিপূর্ণ হয়েছে পাপে। তুই দেখতেই পাচ্ছিস আমার অনুপস্থিতিতে এই পাপে পরিপূর্ণ হয়ে পড়ে এই জগৎ সংসারের হাল। আমাকে মুক্ত কর জয়ন্ত,
তোদের এই জগৎবাসীদের মুক্তি এখন একমাত্র আমার মাধ্যমে সম্ভবপর। এতটা পরিষ্কার কোনো স্বপ্ন প্রমথ আগে দেখেছে বলে তোর মনে পড়ছে না। না, কাল রাতের অতিরিক্ত চিন্তার ফলই হলো এই স্বপ্ন। নতুন কাজে যোগ দিতে চলেছি, তার ওপর কাল এই স্টেশনের সম্বন্ধে যে সমস্ত কথা শুনে এলাম, এখন এরকম অদ্ভুত মার্কা স্বপ্ন না দেখাটাই বরঞ্চ বেশি অবাক হওয়ার ব্যাপার। প্রমথ কালই নতুন চাকরিতে জয়েন করেছে। এই ভোরের ট্রেনেতেই ওর আজ প্রথম কাজে আসা। হেড অফিস থেকে জয়েনিং লেটারটা নিয়ে সব কিছু বুঝে নিতে হয়েছিল ওকে। আর ওখানেই ওর শোনা স্টেশনের কর্মীদের খুব অল্প সময়ের ব্যবধানে কাজ ছেড়ে দেওয়ার ব্যাপারটা। মিস্টার রায় বেশ একটু মজা করেই বলেছিল প্রমথকে, দেখো সরকার, আমার তো মনে হয় ওই স্টেশনে কিছু একটা আছে, মানে বুঝছো তো, ওই ভূত পেতনি টাইপের কিছু। মানে এই মাসেই আমি তোমাকে নিয়ে 6 জনকে ওই স্টেশনের স্টেশন ম্যান হিসেবে নিযুক্ত করেছি জয়েনিং লেটার দিয়ে। ওদের কি হয় কি জানি, একজন যদিও বা রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছিল, বাকিরা তো তার ধারই ধারেনি, না বলে কয়ে চাকরি থেকে ইস্তফা নিয়ে নিয়েছিল। তা তুমি কি করবে শুনি? বলে কয়ে চাকরি ছাড়বে তো, নাকি ওদের মতো না বলে কয়ে গায়েব হয়ে পড়বে? আর কি, এমনিতেই প্রমথর কলেজ পাশ করে এটাই প্রথম চাকরির অভিজ্ঞতা হতে চলেছে। তার উপর এই সমস্ত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা, এই সমস্তটা মিলিয়েই ওর এরকম অদ্ভুত স্বপ্ন দেখা। অন্তত এখন প্রমথ তো এরকমটাই মনে করছে। আজ সত্যি খুব উৎসাহ অনুভব করছে প্রমথ। প্রথমে একটু ঘাবড়ে থাকলেও ট্রেনে টানা একটা ঘুম দেওয়ার পর বেশ ঝরঝরে অনুভব করছে শরীর। আর রাস্তাটাও তো খুব একটা কম নয়, সেই কোথায় সদানন্দপুর আর কোথায় এই সোনালপুর, পুরোপুরি একে অপরের বিপরীত প্রান্তে অবস্থিত দুই অজ পাড়াগা। এদিকে এটা একটা সুবিধাই বলতে হবে প্রমথর জন্য। যতই হোক, শহরের ছেলেমেয়েদের এই সোনালপুরের মতো অজপাড়াগা এসে থাকতে অসুবিধা কিছুটা হয় অবশ্যই। একদিন দুদিন কিংবা বড়জোর 2-1 সপ্তাহ ভালো লাগতে পারে এই সবুজ গ্রাম, এর বেশি মোটেও নয়। তার উপরে একেবারে জনশূন্য শুনশান এই রেল স্টেশনে স্থায়ীভাবে থেকে কাজ করাটা সত্যি একটু কষ্টকর হয়ে পড়ে। এদিকে প্রমথ গ্রামেরই ছেলে, অন্তত এই পরিবেশে মানিয়ে নিতে কোনো শহুরে ছেলের তুলনায় ওকে একটু কম পরিশ্রমী করতে হবে। প্রমথর চোখটা আবারও বুঝে এসেছিল। ট্রেনের এই মিষ্টি দোলানিতে ঘুম ঘুম আমেজ আসে না এরকম মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে, বিশেষ করে এরকম লং জার্নির ক্ষেত্রে। তা এই যে স্টেশন তো প্রায় চলেই এলো, শুনছেন? এই আবার ঘুমোলেন নাকি? ঘুমটা ভেঙে গেল প্রমথর। এইমাত্র যার কথায় ঘুম ভাঙল প্রমথর, উনি হচ্ছেন সন্দীপ্তা ঘোষ। কলকাতা থেকে বাড়ি সোনালপুর ফিরছেন। এই যাত্রাপথেই আলাপ ওর এবং প্রমথর। হ্যাঁ, এই এই চলে এলো বুঝি? আসেনি, তবে আসতে চললো। ভাবলাম একটু আগেই ডেকে দিই, একা বসে একটু বোর ফিল করছিলাম আর কি। এই পুরো ট্রেনে মনে হয় আমি আর আপনিই আছি। ভাগ্যিস আপনি ছিলেন, না হলে। যাই বলুন, আপনার কিন্তু বেশ সাহস আছে বলতে হবে। সব কিছু জেনেও যাচ্ছেন এই সোনালপুরের মতো জায়গায় চাকরি নিয়ে। আচ্ছা, একটা একটা কথা বলবো। বলছি, আর্মিট নামে কোনো কিছুর কথা আপনি কি শুনেছেন এর আগে? কি? আর্মিট? কই না তো। তা কি ওটা? আর অসন্ধ্যা? সন্দীপটা মুখ দেখে যে কেউ বলে দিত ও যথেষ্ট অবাকই হয়েছে প্রমথর এরকম হাতামাথাহীন পরপর করা প্রশ্নে, এবং দেখে প্রমথ বুঝলেও সে ব্যাপারটা। আর পরক্ষণে নিজের বুদ্ধিহীনতার প্রশংসা না করে পারল না। সত্যি, এরকম অজানা এক মহিলার সাথে কথাবার্তার মাঝে এরকম স্বপ্নে দেখা উটপটাং কোনো জিনিসের সম্বন্ধে কেই বা প্রশ্ন করার কথা ভাবতে পারে? প্রমথ একটু জোর করে হেসে ওঠার চেষ্টা করে বলে, মানে ওই একটু মজা করছিলাম আর কি।
বাহ, আপনি তো বেশ রসিক লোক মশাই। মজা এমন করলেন যে আপনি নিজে ছাড়া অন্য কেউ তার টেরও পেল না। বাহ, তারিফ করতেই হয় আপনার রসবোধের। আচ্ছা, আপনি আছেন তো? আমি একটু হাত মুখ ধুয়ে আসছি, নামার সময় হয়ে এলো তো প্রায়। এরপর সন্দীপটা চলে যেতেই কি মনে করে ব্যাগ থেকে ল্যাপটপটা বার করে গুগল খুলে বসে পড়ল। প্রমথ আবার ওই টাইপের লোক যাদের কোনো একটা কথা বা প্রশ্ন একবার মাথায় ঢুকে গেলে ওর শেষ পরিণতি অবধি পৌঁছতে না পারলে ভাত হজম হয় না। দেখাই যাক না কিছু পাওয়া যায় কিনা ওই নামে অনলাইনে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অসন্ধ্যা নামের কিছু পাওয়া না গেলেও আর্মেটের সার্চ রেজাল্ট আসতেই প্রমথ অবাক হয়ে যায়। উইকিপিডিয়ায় সত্যি আর্মেটের নামে এক পেজ বর্তমান। প্রমথ কাঁপা কাঁপা হাতে ওপেন করল ওয়েব পেজটা। মনকে প্রবোধ দিল এই বলে, আগে শুনে থাকবে হয়তো ওই আর্মেটের নামটা কোথাও, আর সেটাই আজ স্বপ্নে দেখেছি হয়তো। আর তুক্কা বলেও তো একটা কথা আছে, হয়তো ভুল করেই। কি না, এ কি করে হতে পারে? এখন ল্যাপটপে খুলে গেছে উইকি পেজটা। লেখার উপর নজর আসার আগেই প্রমথর চোখ আটকে যায় প্রথমে থাকা ছবিটাই। স্বপ্নেও ঠিক যেরকমটা দেখেছিল, একটা কুমিরের মাথা, জলহস্তির নিম্নাংশযুক্ত একটা প্রাণীর স্কেচ বড় করে ছাপা আছে প্রথমে। ওর শরীরের মাঝের ভাগটা বাঘ কিংবা সিংহের হয়ে থাকবে। এরকম রূপই তো দেখা দিয়েছিল আর্মেট ওর স্বপ্নে। প্রমথর এই কিছুক্ষণ আগের দেখা স্বপ্নে এবং সবচেয়ে বড় কথা, উইকিপিডিয়াতেও আর্মেটকে দেবী, ইজিপ্টীয় দেবী হিসেবেই বর্ণনা করা হয়েছে। কিরকম কিরকম হলো ব্যাপারটা? প্রমথ এখন সত্যি কনফিউজ। এরকমটা কিভাবে সম্ভব? ও যে বস্তুটা সম্বন্ধে একবর্ণ জানতো না স্বপ্ন দেখার আগে পর্যন্ত, তারপরও এই বস্তুটাকে নিয়ে স্বপ্ন দেখা, এটা ঠিক হজম করা যাচ্ছে না। আমাদের সারাদিনের কাজকর্মের ভাবনা চিন্তার ছাপ পড়ে থাকে স্বপ্নে, কিন্তু তা বলে এটা তো কখনোই সম্ভব নয় যে সম্পূর্ণ একটা নতুন বিষয়কে স্বপ্নের মাধ্যমে জানতে পারা। সোনালপুরে পা রেখেই প্রমথর সব দুশ্চিন্তা কোথাও যেন গায়েব হয়ে গেল। হ্যাঁ, সেও গ্রামেরই ছেলে। গ্রামের এই সবুজ রূপ সম্বন্ধে সে মোটেই অজ্ঞাত নয়। এই সোনালপুরের প্রাকৃতিক রূপ যেন এক অন্য পর্যায়ের। স্টেশনে দূর দূরান্ত পর্যন্ত কোনো বসতি লক্ষ্য করা যায় না। যত দূর চোখ যায় সবুজ ধান ক্ষেত একের পর এক, আর বিস্তৃত সবুজ ক্ষেত ছিঁড়ে এক লাল মাটির রাস্তা চলে গেছে বহুদূর। প্ল্যাটফর্ম একদম ফাঁকাই, জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই ওখানে। হ্যাঁ, তবে দূরের মাঠে দু একটা লোককে কর্মরত অবস্থায় দেখা যাচ্ছে অবশ্যই। এদিকে প্ল্যাটফর্ম সমেত স্টেশন ঘরটাও বেশ ছিমছাম। সামনে রেল লাইন পাতা না থাকলে হয়তো এটাকে একবারের জন্য প্ল্যাটফর্ম বলে মনেই হতো না। মাটি থেকে শুধুমাত্র একটা কি দুটো ইট উঁচু গাঁথনি দিয়ে তৈরি করা হয়েছে প্ল্যাটফর্ম। ট্রেন থেকে নামতে উঠতে যথেষ্ট পরিশ্রম করতে হয়। সে যাই হোক, ছোট প্ল্যাটফর্মের মাঝামাঝি অবস্থিত একটা টিনের শেডযুক্ত ঘর। হ্যাঁ, এটাই হলো স্টেশন ঘর। এতেই প্রমথকে কাটাতে হবে পরবর্তী দিন ও রাতগুলোর বেশিরভাগ সময়। খুব ভালো করে তো মনে নেই প্রমথর। হ্যাঁ, তবে স্বপ্নে দেখা স্টেশনটাকেও প্রায় এরকমই দেখেছিল। সত্যি প্রমথর কল্পনা শক্তির নাম না করে পারা যায় না। প্রমথ ব্যাগ থেকে চাবির গোছাটা বার করে একের পর এক চাবি দিয়ে দেখতে লাগলো। দুবারের ব্যর্থ চেষ্টার পর মুহূর্তে তিনবারের বার একটা ক্যাচ শব্দ করে তালাটা খুলে গেল। আর দরজাটাও কি কম যায়, আওয়াজ করার দিক থেকে রীতিমতো কম্পিটিশন দিল তালাটাকে। তীব্র আওয়াজের সাথে একটা ভ্যাপসা গন্ধকে উন্মুক্ত করে খুলে গেল দরজাটা। স্যার, আপনি নতুন স্টেশন মাস্টার বুঝি? প্রমথর অসম্ভব চেনা লাগলো কথা বলার ভঙ্গিমা ও স্বর। অবাক হয়ে পিছু ফিরে দেখে ওর গা হাত প্রায় ঠান্ডা হয়ে আসলো। হ্যাঁ, এই তো রামু। হ্যাঁ, স্পষ্ট মনে আছে ওর স্বপ্নে একেই ঠিক দেখেছিল। প্রমথ ভারী কণ্ঠে জিজ্ঞাসু ভঙ্গিতে বলে উঠল, রামু। হ্যাঁ, কি মুশকিল বলেন তো?
আমার নাম সবাই এইভাবে আন্দাজ করে ফেলে কি করে বুঝি না। প্রমথ ওর কথায় একেবারেই পাত্তা না দিয়ে আরও একটা প্রশ্ন করে বসল। কি কি করো তুমি এখানে? আগে আমার একটা চায়ের দোকান আছে এই প্ল্যাটফর্মেই। একটু জোর করে মুখে হাসি এনে বলে ওঠে প্রমথ। হ্যাঁ, আমি এখানকার নতুন স্টেশন মাস্টার। এরপর প্রমথ আর অতিরিক্ত কোনো কথা বলছে না দেখে রামুও আর কথা বাড়ায় না। রামু হয়তো ভেবে বসল প্রমথ ওর সাথে পরিচয় সেরকম আগ্রহী নয়। একটু বোকার মতো হেসে পিছু ফিরে হাঁটা দিল ওর দোকানের দিকে। আচ্ছা রামু কাকা, তুমি জয়ন্ত জয়ন্ত সেনগুপ্ত নামে কাউকে চিনতে? থেমে যায় রামু। ওর মুখের অবাক ভাবটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। কে? জয়ন্ত দাদাবাবু? আপনি চেনেন নাকি তাকে? এখানকার স্টেশন মাস্টার ছিলেন বেশ কিছু আগে। ওই ওনার কথাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই বলছি। আচ্ছা, শেষে ওনার কি হয়েছিল বলতে পারবে কি? মানে উনি কি কাজ ছেড়ে... আচ্ছা, সেদিনের পর আর কথা হয়েছিল ওর আপনার সাথে? এদিনের পর মানে? পরবর্তীকালে রামু ও জয়ন্তর মাঝে হওয়া কথাবার্তায় যা জানা গেল তা হলো জয়ন্ত, যাকে কিনা স্বপ্নে দেখেছিল প্রমথ। না, এর চেয়ে বরঞ্চ এটা বলা বেশি উপযুক্ত হবে, প্রমথর স্বপ্নে নিজেকে যে মনে করেছিল সেই জয়ন্ত সেনগুপ্ত প্রায় 2-3 বছর আগে এখানেই সোনালপুরে স্টেশন মাস্টার হয়ে এসেছিল। ওর মৃত্যুর 1 বছর মতো সময় এই স্টেশন স্টাফ শূন্য হয়ে পড়েছিল। তারপর এই 4 মাস আগে আর এক ভদ্রলোক এসেছিলেন এখানে। ওকেও 2-3 দিনের বেশি থাকতে হয়নি। একদিন গায়েব হয়ে পড়েছিল অন্য আর 5টা স্টেশন মাস্টারদের মতোই। তারপর আরও 4 মাস এই অভিশপ্ত স্টেশন পরিত্যক্ত হয়ে পড়ে থাকার পর আজ প্রমথর আসা এখানে নতুন স্টেশন মাস্টার হয়ে। সব মিলিয়ে ব্যাপার কিন্তু বেশ ঘোরতর। সন্ধে নেমেছে বেশ কিছু আগে। রামু কাকা দোকান বন্ধ করে ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে। সপ্তাহে এই একটা দিনই উনি দোকান ছেড়ে বাড়ি যান। মোট কথা, এই প্ল্যাটফর্ম চত্বরে প্রমথ এখন একদম একা। কাজ নামমাত্র হলেও আজকের দিনটার বেশিরভাগ সময়টা কেটে গেল প্রমথ স্টেশন ঘরটাকে ব্যবহারযোগ্য করে তুলতে। মাকড়সার জাল থেকে শুরু করে কমসে কম 1-8 কেজি ধুলোবালি তো বার করেছেই ওই ঘর থেকে। সব কাজ সেরে উঠতে উঠতে প্রমথর দুপুর পেরিয়ে গেল। আর দুপুরে খেয়ে সব জিনিসপত্র ব্যাগ থেকে বার করে গুছিয়ে রেখে পর বাকি অবশিষ্ট সময়টা এটা সেটা আকাশ পাতাল ভেবে ভেবেই কেটে গেল। নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই যেন দিনের আলো নিভে এলো। সেই অতীতের দিনটার মতো আজও বেজে চলেছে রেডিওটা। হ্যাঁ, এটাই সেই রেডিও যাকে আমরা প্রমথর দেখার স্বপ্নে বাজতে দেখেছি। হ্যাঁ, এটা আজও প্রমথর একবার বোতাম টেপাতেই বেজে উঠেছে। ঘরে ধুলোমাখা অবস্থায় অন্যান্য জিনিসগুলোর সাথেই পাওয়া গিয়েছিল ওটা। প্রমথও চিনেছে ওটাকে। আসলে হয়েছে কি, পরপর এতগুলো অবাক করা ঘটনা ঘটে গেছে যে ওর সাথে যে অবিশ্বাস্য ও বিশ্বাস্য বিষয় থাকা ওর ধারণাটা কেমন যেন নড়ে গেছে। আগের মতো স্বপ্ন ও বাস্তবের মাঝের এই কাকতালীয় মিলগুলো ঠিক যেন ভাবাতে পারছে না ওকে। এখন সব ঘটনাই যেন সাধারণ লাগছে ওর চোখে। রাত 10:30। প্রমথর বাড়ি থেকে ফোন এসেছিল। মা, বাবা ও স্ত্রীর সঙ্গে কথা বলে মনটা একটু হালকা হলো যেন। তাও টানা কয়েক ঘন্টা কথা তো হলোই ওদের। কিন্তু প্রমথ ওর সাথে ঘটে চলা বিস্ময়কর ব্যাপারগুলোর সম্বন্ধে ভুল করেও কিছু জানালো না ওদের। এখন ভীত সন্ত্রস্ত হওয়ার থেকে প্রমথকে একটু বেশি কৌতূহলী মনে হচ্ছে। ও দেখতে চায় সবটা, কি কি ঘটে তার সঙ্গে। এখনো পর্যন্ত স্বপ্নে দেখা বেশিরভাগটাই ও চাক্ষুষ করেছে, দেখেছে হুবহু সবকিছু মিলে যেতে। স্বপ্ন ও বাস্তব মিলেমিশে একাকার হয়ে যেতে দেখেছেও। তাহলে কি ওকেও ওই জয়ন্ত আর অন্য সকল স্টেশন মাস্টারদের সাথে ঘটা ঘটনার সম্মুখীন হতে হবে? কি হয়েছিল শেষ পর্যন্ত জয়ন্তদের সঙ্গে? প্রমথর স্বপ্ন তো ভেঙে গিয়েছিল মাঝপথে, তো তারপর কি ঘটেছিল?
কোন কোন পৈশাচিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই অভিশপ্ত রেলওয়ে স্টেশন। প্রমথ সময় গুনছিল, এই বুঝি শোনা যাবে, এই বুঝি কেউ ডেকে উঠবে ওর নাম ধরে। না, এখনো ডাকছে না কেন কেউ? কেউ তো সাহায্য চাইছে না তার থেকে। প্রমথর ভয়ে বুকটা কেঁপে উঠল। না, ভয় এই নয় যে কেউ অজানা কিছু ওর নাম ধরে ডাকতে পারে যে কোনো সময়, এবং তারপর যে কি হতে পারে, কি করতে চলেছে তার সাথে, তা ওর অজানা। এই ভয় প্রমথ মোটেই পাচ্ছে না। ওর ভয় ওই অসন্ধ্যা দেবী যদি তাকে না ডাকে, দেবী ওনার উদ্দেশ্যে যদি সামিল না করেন প্রমথকে। প্রমথ ধরফড়িয়ে উঠে বসে পড়ে। ও ঠিক শুনলো কি? কই, আর তো কেউ ডাকছে না। এমন কেন হচ্ছে? সে ঠিকই শুনেছে, দেবীরই কণ্ঠস্বর। দেবী ডেকেছে ওর নাম ধরে। হ্যাঁ হ্যাঁ, এবার পরিষ্কার শুনেছে ওই কণ্ঠস্বর। হেসে স্বপ্নে শোনা একেবারে হুবহু কণ্ঠস্বর। কিন্তু দেবী শুধুই ওর নাম ধরে ডেকে চলেছেন। দেবী তাছাড়া আর কিছু বলছেন না কেন? কেন আদেশ করছেন না ওনার মহৎ উদ্দেশ্যে সামিল হয়ে যাওয়ার? এভাবে বেশ খানিকক্ষণ অপেক্ষার পরও কারোর দেবীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। এখনো রেডিওটা সমানে একঘেয়েভাবে বেজে চলেছিল। এবার প্রমথর রাগ গেল চড়ে। এবার রাগে দুঃখে চিৎকার করে রেডিওটা তুলে সজোরে এক আছাড় মেরে বসে প্রমথ। বিরক্তিকর। রেডিওটার পেছনের ঢাকনাটা খুলে সেলগুলো ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে। কি শান্তি না অনুভব করছে এখন প্রমথ। যাক, আর কোনো বাধা নেই। মার কথা এখন পরিষ্কার শোনা যাবে। আর কোনো অসুবিধা হবে না মার কথা শুনতে। এরকম কর্কশ পুরুষালী গলায় হঠাৎ নিজের নাম ধরে ডাক শুনতেও একদমই প্রস্তুত ছিল না। কে বলল? রামুর গলা তো নয় এটা। আর তাছাড়া এই স্টেশনে প্রমথ ছাড়া আর আছেই বা কে যে ওর নাম ধরে ডাকবে? কেমন একটা পরপর করে আওয়াজ হচ্ছে, খুব ধীরে, প্রায় শোনাই যায় না একরকম। একবার দুবার ওই যে এবার পুরুষালী কণ্ঠে ডেকে উঠল কে ওর নাম ধরে। শুধু নাম ধরে ঠিক ডাকছে না, সাথে আরো কিছু অস্পষ্টভাবে, খুবই অস্পষ্টভাবে কিছু কথা বলে যাচ্ছে যেন ওটা। ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে চোখ বোলাতে লাগলো প্রমথ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত ওই কণ্ঠস্বর ওই রেডিও থেকেই ভেসে আসছে, এখনো ভেসে আসছে। আশ্চর্যের বিষয় যে ওটাতে ব্যাটারির কোনোরূপ সংযোগ নেই, তাও কিভাবে কোনো জাদুর প্রভাবে যেন ওটা জীবন্ত হয়ে পড়েছে। বেশ খানিকক্ষণ হঠাৎ জীবন্ত হয়ে পড়া ওই রেডিওর অনর্গল প্রলাপ চলার পর এক সময় থেমে গেল এই অস্পষ্ট কণ্ঠস্বর। এখন আর ওটা থেকে কোনো কথা ভেসে আসছে না, শুধু পূর্বের শোনা ওই পর পর যান্ত্রিক শব্দটা হয়ে চলেছে ক্রমাগত। কথা সম্পূর্ণ হয় না, রেডিওটা বন্ধ হয়ে আবারও পরপর করে শব্দ করতে থাকে। তুই দেখেছিস না? স্বপ্নে তুই দেখেছিস ভবিষ্যৎ? আমাকে উদ্ধার না করলে যে ওটা তোদের অধরাই থেকে যাবে। তুই চাস না তোর পরিবারের সকলে, তোর ভবিষ্যৎ প্রজন্ম সকলে ওইরকম সুন্দর একটা পৃথিবীতে বাঁচার সুযোগ পায়? কি চাস না তুই এরকমটা? প্রমোদ, শুনিস না? তুই শুনিস না ওই পাপির কথা? তুই মনে কর তোর বাড়ির লোকেদের সম্বন্ধে। চিন্তা কর তোকে ছাড়া কি হবে ওদের। আর ওই অসন্ধ্যা আদেও কোনো ভালো কাজ করবে না। শুধুমাত্র আমার লক্ষ্য বোঝার সাধ্য নেই তোদের। আমি চাই এই পৃথিবীর সমস্ত পাপীদের বিনাশ। তোরা মনুষ্যরা কি করে থাকিস? অন্যায় ভাবে পৃথিবীর আর 5টা জীবের বাঁচার অধিকার ছিনিয়ে নিয়ে রাজ করে চলিস। আর সকল জীবিতদের প্রাণ নিয়ে নিজেদের স্বার্থে অন্যায় ভাবে ছেলে খেলা করে বেড়াস তোরা। শুধু কি তাই? আর 5টা সামান্য জীবেদের পাশাপাশি
নিজেদের মধ্যেও নিতান্ত ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য পাপ কাজ সংগঠিত করতে একবারও ভাবিস না তোরা। আমি এই সমস্ত অসাম্য ঘোচাতে চাই, মুছে ফেলতে চাই, সূত্রে নিতে চাই আমি আমাদের সব থেকে মহান সৃষ্টি মনুষ্যদের মাঝে কলঙ্ক। মনুষ্য সহ আর সকল জীবেদের মাঝে আমি সাম্য প্রতিষ্ঠা করতে চাই। কর্মফল শুধুমাত্র ওদের কি সবকিছু সমাধান সম্ভব? কর্মফলের দরকারই বা কোথায়? পাপ যখন সংগঠিত হয়েই চলবে, সেখানে শুধুমাত্র পাপীদের তাদের করা পাপের ফল পাইয়ে দিয়ে কি লাভ? এদিকে অন্য কোন নির্দোষ যে ততক্ষণে বিনা পাপে শাস্তি পেয়ে বসে, দোষীর অন্যায়ের শিকার হয়ে পড়ে কেউ না কেউ। একজন পাপীকে তার কর্মফল দিতে গিয়ে অন্যজন যে অন্য একটা পাপ করে বসা অজান্তে। কি দরকার এসবে? এর চেয়ে কি এই ভালো না? পাপ করার আগের মুহূর্তে ওই সম্বন্ধে ভাবার সঙ্গে সঙ্গে ওই পাপ চিন্তনকারীকে আমাদের দেবী দেবতাদের মাধ্যমে শাস্তি প্রদান করা। একমাত্র এইভাবেই সম্ভব পৃথিবীকে পাপ মুক্ত করা। একমাত্র এইভাবেই সম্ভব পৃথিবীকে ঠিক সেরকমটা করা যেরকমটা আমরা সৃষ্টি করেছিলাম, যেখানে পাপীদের সংহার ঘটবে কোন পাপ কাজের সম্বন্ধে ভাবার সময়। তাহলে অন্তত কাউকে আর অন্যায় ভাবে বিনা দোষে অন্য কারোর জোর জুলুম বা অন্যায় শিকার হতে হবে না। আমার এই উদ্দেশ্য মহৎ। তোরা সামান্য মানুষেরা এর মাহাত্ম বুঝবি না। আমার লোকেরাও এর মাহাত্ম বুঝতে অক্ষম। তাই তো আজ আমি বন্দী, নিজ হাতে সৃষ্ট এই পৃথিবীতে আজ আমি বন্দী। কি করতে হবে আমাকে? সে এক অদ্ভুত পরিস্থিতি। প্রমথ পড়ে গেল দোটানায়। একজন চাইছে প্রাণ, সোকল্ড তার কথায় জগৎ সংসারকে পাপ মুক্ত করবার জন্য, আর অন্যদিকে একজন সমানে বলে চলেছে পালাও প্রমথ পালাও, বাঁচতে যদি চাও তাহলে পালাও। প্রমথ বুঝতে পারছে না দেবী অসন্ধ্যা ওকে কেমন যেন মোহগ্রস্ত করে ফেলছে ধীরে ধীরে। ও চাইলেও যেন মোহ কাটিয়ে উঠতে পারছে না দেবীর আদেশ অমান্য করে ছুটে পালিয়ে যেতে। কেমন যেন অবশ হয়ে আসছে ওর হাত পা। ও কোনো গভীর স্বপ্নে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। প্রমথ ওর স্বপ্নে জয়ন্তর দেখা ওই স্বপ্নের মতোই দৃশ্য দেখতে পারছে এখন। হ্যাঁ, ওই তো কুমির সদৃশ্য দেবী। বাহ, কি সুন্দরী না লাগছে। আচ্ছা, এটা আমাদেরই পৃথিবী তো? যত দূর নজর যায় সবুজ আর সবুজ। গাছে গাছে খেলে বেড়াচ্ছে কাঠবিড়ালি, পাখির কলহলে টেকা দায় হয়ে পড়ছে। কত আরাম শ্বাস নিয়ে। দামি রেস্টুরেন্টের খাবারেও যেন এরকম তৃপ্তি হয় না যতটা তৃপ্ত হচ্ছে এখন ওই 2 ফোঁটা বুক ভরা বাতাস নিয়ে। মাঠের সবুজ ঘাসে খেলে বেড়াচ্ছে কত রকমের জীবজন্তু। সে দৃশ্য লিখে বা বলে মোটেই প্রকাশ করা যায় না। এই পৃথিবীর তো সৃষ্টি করেছিলাম আমরা, আর আমাদের সৃষ্ট এই পৃথিবী হয়ে উঠতে পারত এরকম। দেবীর কথা শেষ হতে না হতেই আশেপাশের দৃশ্যে আমূল পরিবর্তন হতে লাগলো। ধীরে ধীরে আগের গাছগাছালি জীবজন্তু পশু পাখির সঙ্গে দেখা গেল আরও 100 রকমের অজানা সব জীবজন্তু, নানা ধরনের অদ্ভুত সুন্দর সব গাছপালা। ওটা কি? হ্যাঁ, ওই তো কয়েকটা মানুষকেও দেখা যাচ্ছে না? হ্যাঁ, মনের আনন্দে কেমন খেলে বেড়াচ্ছে ওরা। না, ওরা শিশু নয়, আমাদের মতো হবে হয়তো বয়সে, কিন্তু ওদের ভাবভঙ্গিতে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে শিশুর ন্যায় সরলতা। এই ধরিত্রীর ভবিষ্যৎ হতেই পারত এরকমটা, কিন্তু আমাদের একটা ভুল, মানুষের স্বার্থপরতা, পাপ করার প্রতি আগ্রহ,
একে অপরের প্রতি জন্মানো হিংসা, লোভ, লালসা। দেখ দেখ, সুন্দর ভবিষ্যৎকে কেমন ভাবে মলিন করে দিল। দেখ কি হলো? আবারও সবকিছু যেমন কেমন পাল্টে যাচ্ছে আমল। এই তো এখন এই পৃথিবীকে খুব চেনা লাগছে। এই তো আমাদের পৃথিবী, কেমন যেন উজ্জ্বল হারা মলিন দেখাচ্ছে। চারিদিকে লোকে লোকারণ্য। নিজের স্বার্থ সিদ্ধির কারণে মানুষ চালিয়ে যাচ্ছে প্রতিটি জীবজন্তুর উপর অবিচারে অত্যাচার। এখন আর আগের মতো অত জীবজন্তুকে লক্ষ্য করা যাচ্ছে না। যত দূর নজর যায় শুধু মানুষ আর মানুষ। এখন গাছপালাও কমে আসছে ধীরে ধীরে। চারিদিকে যত দূর চোখ যায় মনুষ্য সৃষ্ট ঘরবাড়ি, কলকারখানা, এই সমস্তই নজরে পড়ছে কেবল। এই হলো তোদের পৃথিবী, কিন্তু এই কি শেষ? এরপর আরো আরো বিপ্লবী সবকিছু। এখনো সময় আছে। মানুষই এই মানুষ জাতি দায়ী, একমাত্র এই মানুষই দায়ী পৃথিবীর এরকম অবস্থার জন্য। যতদিন না মানুষ পাপ মুক্ত হতে পারবে ততদিন কিচ্ছু হবার না। পাপ প্রবৃত্তিযুক্ত কোন প্রজাতিরই আমাদের সৃষ্ট এই ধরিত্রীতে স্থান নেই। পৃথিবী থেকে মুছে ফেলতে হবে সমস্ত পাপীকে। প্রথম থেকে করে শুরু করতে হবে সবকিছু। এভাবেই একমাত্র হতে পারে এই ধরিত্রী আগের মতো। ফিরে আসবে পৃথিবীর সেই সুবর্ণ যুগ। আর সেই জন্যই দরকার পড়বে আমাকে উদ্ধারের, আমার শক্তি পুনরুদ্ধারের। দরকার পড়বে তোর বলিদানের। তোদের শক্তিতেই হয়ে উঠবো আমি আবারও আগের মতোই শক্তিশালী। কি হচ্ছে? এ তো আমাদের পৃথিবী নয়। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কিসে পরিবর্তিত হচ্ছে এটা? চারদিকে মনুষ্য কঙ্কালের স্তূপ, গাছপালা, পশু পাখি সমেত কোনো জীবনের উপস্থিতি নেই ওতে। চারিদিকে শুধু চোখে পড়ছে উঁচু উঁচু আকাশ ছোঁয়া ইমারত, নোংরা আবর্জনার স্তূপ। এ যেন একেবারেই অন্য কোনো ভুতুরে নরকের কোনো দৃশ্য। কষ্ট হচ্ছে তো? পারছিস না? চিনতে পারছিস না তোদের এই ভবিষ্যৎকে? আমার উদ্ধার ছাড়া, পাপের সংহার ছাড়া এই হলো পৃথিবীর ভবিষ্যৎ, তোদের ভবিষ্যৎ। আমাকে বলো, কি করে আমি উদ্ধার করতে পারি তোমার? কি করে এই পৃথিবীকে, জীবনকুলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারি? কিন্তু তার আগেই কি যেন হয়ে গেল। হঠাৎই চারপাশ জুড়ে বিরাজ করে এলো গাঢ় অন্ধকার। কই, দেবীকেও তো এখন আর দেখা যায় না। প্রমথ চমকে উঠে পিছু ফিরে দেখে। গাঢ় অন্ধকারের মধ্যে এখন দেখা যাচ্ছে জয়ন্তকে। হ্যাঁ, প্রমথ ঠিক চিনেছে ওকে। স্বপ্নে আয়নায় এই প্রতিকৃতি তো দেখেছিল নিজের, আর কণ্ঠস্বরও বেশ চেনা। প্রমথ, ভুল করে ওর কথায় আসিস না। শুনতে ভালো লাগলেও ওই অসম্ভব কথায় রাজি হওয়ার, নিজের প্রাণ দিয়ে ওর উদ্ধারের মানে হলো সম্পূর্ণ মানব জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এই দেবী শুধুমাত্র পাপ নয়, পাপীকেও ঘৃণা করে। আর এই জন্যই অন্যান্য দেবীদের দ্বারা আজ ওই অসন্ধ্যা নির্বাসিত। অসন্ধ্যা শক্তিহীন। মোট কথা, জয়ন্ত যা বলল তার অর্থ দাঁড়ালো এই যে, প্রায় সৃষ্টির সময়কাল থেকেই দেবী নিজের এই প্রতিহিংসা পরায়ণ স্বভাবের জন্য নির্বাসিত। দেবদেবীর অভিশাপে অসন্ধ্যা আজ শক্তিহীন। আর ওকে ওর শক্তি ফিরে পেতে হলে প্রথম দরকার তার উদ্ধার হওয়ার, দেবতাদের অভিশাপ থেকে তার মুক্তি লাভের। আর এই অভিশাপ তখনই কার্যকরহীন হবে যখন প্রমথর মতো
আরও অনেকে স্ব-ইচ্ছায় নিজের জীবন দান করে দেবে দেবদেবীর উদ্দেশ্যে, আর নিজেকেই আহুতি দেবে দেবীর ভোগ হিসেবে। দেবীর মহৎ আদর্শে সংযুক্ত হবে যখন আর 5টা মানুষ, এবং ওই প্রাণ আহুতি দেওয়া মনুষ্যদের জীবনী শক্তির মাধ্যমে দেবী ওনার শক্তি ফিরে পাওয়ার পরপরই নেমে পড়বেন পাপ এবং পাপীদের সংহারে। শুধু তাই নয়, পাপ সংগঠনের আগেই, এমনকি কোনো পাপ কাজের সম্বন্ধে চিন্তা মাত্রই দেবী সংহার করবেন সেই জীবের। আর এরকম চলতে থাকলে অদূরেই এই পৃথিবী থেকে মানুষ সহ আর 5টা জীবও বিলুপ্ত হয়ে পড়বে। হিংসা ও স্বার্থপরতা যে কম বেশি মানুষ সহ আর 5টা জীবজন্তুদের মধ্যে স্বাভাবিক প্রবৃত্তি। দেবী অসন্ধ্যাকে ওনার পাপের সংহারে নামতে গেলে যে প্রায় সমস্ত চিন্তা শক্তিযুক্ত সমস্ত প্রাণীকুলকেই ধ্বংস করে ফেলতে হবে, আর এই কারণেই এই অসন্ধ্যাকে ওর শক্তি লাভ থেকে বিরত রাখা দরকার। জয়ন্তর কথা বলার মোটামুটি সারসংক্ষেপ ছিল এমনটাই। অনেক সময় অনেকেই ভেবে থাকে কোনো খারাপ কাজ সংগঠনের ব্যাপারে প্রায়শই, কিন্তু সবাই কি খারাপ কাজটি করেই থাকে শতভাগ? এই অসন্ধ্যার বিচারে তারাও শাস্তি পায় যারা পাপ কার্যের বিষয় ভেবে থাকে। ওর মতে পাপকর্মের সঙ্গে সে সম্বন্ধে ভাবাও সমান দোষ এবং শাস্তিযোগ্য অপরাধ। আর এইসবের পরও প্রমথ যদি আহুতি দেয় নিজেকে, যদি অসন্ধ্যা ওর শক্তি ফিরে পায়, হ্যাঁ, পৃথিবী তো সুন্দর তো হবেই, কিন্তু কোনো জীবকুলই টিকে থাকতে পারবে না এই অসন্ধ্যার পৃথিবীতে খুব বেশি দিনের জন্য। এর পরবর্তী ঘটনা বেশ সংক্ষিপ্তই। প্রমথকে বিশেষ কিছুই করতে হতো না, শুধু দেবীর জন্য নিজের প্রাণ আহুতি দিতে অসম্মতি জানাতে হতো। সম্মতি ছাড়া দেবী কোনো মতেই প্রমথকে ভোগ হিসেবে গ্রহণ করতে পারত না। মাঝে কেটে গেছে বেশ খানিকক্ষণ। এখন দীর্ঘ রাত কেটে গিয়ে সূর্য দেখা দিয়েছে। সকালে প্রমথ নিজেকে স্টেশন ঘরের বিছানাতেই আবিষ্কার করেছে, একেবারে অক্ষত অবস্থায়। তবে কি প্রমথ ট্রেনের মতোই এই স্টেশন ঘরে শুয়েও কোনো অদ্ভুত স্বপ্ন দেখছিল? অতিরিক্ত চিন্তাভাবনার ফল ছিল হয়তো এটা, কিন্তু পরক্ষণেই কেটে গিয়েছিল প্রমথর এরূপ ভ্রান্ত ধারণা। এই স্বপ্নে জয়ন্তর বলা কথা মতো এই স্টেশন ঘরেই যখন খুঁজে পাওয়া গিয়েছিল ওই জিনিসটা, এক বিকট দেবী মূর্তি, যেটা কিনা এই সমস্ত ঘটনাগুলোর জন্য দায়ী ছিল। কুমিরের মাথা ও জলহস্তি, সিংহের শরীরের নিম্নভাগ বিশিষ্ট এক দেবী মূর্তির পাথরে খোদাই করা প্রতিকৃতি। এতেই বন্দী আছেন নাকি দেবী? প্রমথর এই প্রতিকৃতি দেখে এই ভর দুপুরেই কেমন যেন গা শিহরিত হয়ে উঠেছিল। আর সময় নষ্ট করেনি। জয়ন্তর নির্দেশ মতোই পাশের গভীর পুকুরটিতে ওটাকে ফেলে এসেছিল 7 তাড়াতাড়ি। এরপর কেটে গেছে দিন। ওই সোনালপুরের স্টেশন মাস্টার এখনো সেই প্রমথই। ওই আর্মেট অর্থাৎ দেবী অসন্ধ্যার প্রতিকৃতি বিসর্জনের পর আর কিছু আদিভৌতিক আজগবি ব্যাপার ঘটতে দেখা যায়নি এই সোনালপুরের স্টেশন ঘরটিতে। হ্যাঁ, একটা কথা বলা হয়নি তোমাদের। কিছুদিন পরই ওই রামুর মুখেই শোনা গিয়েছিল এই ব্যাপারটা। সোনালপুরের বাকি সমস্ত স্টেশন মাস্টাররা হঠাৎ করে গায়েব হয়ে পড়লেও জয়ন্তর ক্ষেত্রে ব্যাপার ছিল অন্যরকম। সাপে কেটে মারা পড়েছিল এই স্টেশন ঘরে, আর তাই বোধহয় দেবী ভোগ হিসেবে গ্রহণ করতে পারেনি ওকে, আর সেই জন্য বোধহয় জয়ন্ত সাবধান করতে পেরেছিল প্রমথকে। যাক, সে যাই হোক, দেবী এখন জলের গভীরে বিশ্রাম নিচ্ছেন, আর আশা করি ওনার রোষে মানব জাতিকে বিলুপ্ত হতে হবে না। সমগ্র মানব জাতি যে যার নিজের মতোই করে চালিয়ে যাবে পাপ কার্য। শুধু প্রশ্ন রয়ে গেল একটাই, জয়ন্তর বিদেহী আত্মার কি হলো শেষ পর্যন্ত? না প্রমথ আর স্বপ্নে দেখে না জয়ন্তকে আজকাল, কিন্তু কদিন ধরে কি সব কানাঘুষো শোনা যাচ্ছে সমগ্র গ্রাম জুড়ে। গ্রামবাসীরা হামেশাই নাকি একটা নির্দিষ্ট লোককে কখনো স্বপ্নে, আবার কখনো বা রাতে গ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছে। শুধুমাত্র একটা কথাই তাকে বলতে দেখা যাচ্ছে, শুধুমাত্র একটা, পালিয়ে যাও, পালিয়ে যাও। বাঁচতে চাইলে পালিয়ে যাও তোমরা।